বাংলা গল্প পাঠের চ্যানেল কথা কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। অনুরোধ করব সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডক্টর নবনীতা দেবসেন একজন স্বনামধন্যা লেখিকা। এই অডিওতে আমি ডক্টর নবনীতা দেবসেনের লেখা ডক্টর দেবসেনের বিদেশ যাত্রা গল্পটি পাঠ করে শোনাব। শোনার অনুরোধ রইল। শুরু করি। আচ্ছা, ছোট একটা প্রাণের কথা আমাকে গোপনে বলবেন? কাগজটা মেললে যেই চোখে পড়ে কেউ বিশেষ আমন্ত্রণে এতদিনের জন্য বিদেশ যাত্রা করিয়াছেন, অমনি বুকের ভেতরে একটা বিশ্রী জ্বালা জ্বালা ভাব হয় না? অন্তত যৎসামান্য। এইসব বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিদের ছবিও ছাপা হয় মাঝে মাঝে। রাগী, রোগা, বদহজমি, গান্ধী টুপি কিংবা ট্যারা, টেকো, টাই বাঁধা, হাসি হাসি ইত্যাদি। তলায় আবার ব্র্যাকেটে কখনো কখনো কী সব রহস্যময় নম্বরও লেখা থাকে, A1234 ইত্যাদি। লক্ষ্য করে দেখেছি সিরিয়াল নম্বরটা সর্বদাই এতে আটকে থাকে, কদাচ বি হয় না। জগতের যাবতীয় হরিদাস পালেরাই এখন প্রসিদ্ধ ব্যক্তি, যদিও তাদের নাম তাদের পাশের বাড়ির লোকেদের পর্যন্ত জানা নেই। এরাই অনবরত বিশেষ আমন্ত্রণে বিদেশ যাত্রা করেন। কি আর বলবো লজ্জার কথা, এই শ্রীমতীও সেই অধম যাত্রীদের একজন। না, বিদেশ যাত্রার আর মান সম্মান রইল না। শুনেছি নাকি আমন্ত্রণকর্তা যদি কেজিবি কিংবা সিয়া হন, তাহলে ভ্রমণটা নির্ঝঞ্ঝাটে সারা হয়। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ের ডাকে কনফারেন্সে যায়টাই, তাদের দুঃখ কষ্টের বাপ মানেই। যেসব ঢাউস ভ্রমণ কাহিনী আমরা পড়ি, 14 দিনে 24 ফরমা, তাতে এসব অকাব্যিক দিকগুলো লিখে জায়গা নষ্ট করা হয় না। সেখানে কেবলই জয়োধ্বজা আর পুষ্পবৃষ্টি, আর কোনো কোনো ক্ষেত্রে তো প্রতি পদক্ষেপেই অক্ষয় প্রেমের প্রস্ফুটন। দিব্য বিভায় উদ্দীপ্ত সেসব কাহিনী পড়ে আপনারাও হয়তো আমার মতোই মোহ, মাৎসর্য ইত্যাদি রিপুতাড়িত হয়ে বৃথা যন্ত্রণা ভোগ করেন। কেননা আসল খবরগুলো কেউ জানতেই পারে না। তাই ঠিক করেছি পিওর হরিদাস পালেদের বিদেশ যাত্রার একটা বাস্তব চিত্র আপনাদের কাছে পেশ করব। খাঁটি নির্ভেজাল সত্য তথ্য মশাই। ট্রুথ ইজ লাইভলিয়ার দ্যান ফিকশন। অনেকগুলো দরকার নেই, ডক্টর দেবসেনের যে কোনো একটা ট্রিপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ একবার শুনলেই ওই বুক জ্বালা করা ব্যারামটা একেবারে সেরে যাবে, এ বিষয়ে আমি নিশ্চিত। এরপরে স্বস্তিপূর্ণ গৃহাবস্থানের সাত্ত্বিক আরাম উপলব্ধি করবেন দেহে মনে। কাগজের বিদেশ যাত্রা সংবাদ আপনার শান্তিভঙ্গ করতে পারবে না, কথা দিচ্ছি। শুরুটা ঠিক কীভাবে করব বুঝতে পারছি না। সেবারের ফ্রান্সে আর কানাডায় যাবার বেলাটাই বলি। বেশি বেশি ভ্রমণ, তাই বেশি বেশি দুর্ঘটনা। সালটা 1973। কানাডায় কম্পারেটিভ লিটারেচার কনফারেন্স, প্যারিসে ওরিয়েন্টালিস্টস কংগ্রেস, আর লন্ডনে রয়্যাল এশিয়াটিক সোসাইটির 160 বছর পূর্তির সেমিনার। প্রথম দুটিতে ডক্টর দেবসেন আমন্ত্রিত বক্তা হয়ে, তৃতীয়টিতে শ্রোতা হবার নিমন্ত্রণ। যাবার ঠিক 5 দিন আগে, যখন সব স্থির, ভিসা টিসা হয়ে গেছে, পেপার টেপার তৈরি, হঠাৎ পাসপোর্টটা হারিয়ে গেল। ব্রিটিশ হাই কমিশনে একটা ফর্ম ভরতে দিয়েছে। কিউ দিয়ে দাঁড়িয়ে সবাই সেই ফর্ম ভরছি এক একজন করে। হাতের পাসপোর্টটা আমার ঠিক পিছনের ভদ্রলোকের হাতে একবার ধরতে দিলুম, যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছি। এমন সময় কানে এলো আমার নাম ডাকা হচ্ছে। অমনি আমি ফর্ম টম শুদ্ধ সাঁ করে এন্ট্রান্স লেখা দরজা দিয়ে সবেগে ঢুকে গেলুম। কাজ চুকে যেতে এক্সিট লেখা দরজা দিয়ে বেরিয়ে দে দৌড় সোজা যাদবপুর। তক্ষুনি MA ফাইনাল ইয়ারের ক্লাস। পড়াতে পড়াতে আচমকা মনে পড়ল আমার পাসপোর্ট। ঘন্টা পড়তে তখনও, তারপরেও পুরো 15 মিনিট দেরি। সেই শেষ 15 মিনিট যেন দ্রৌপদীর শাড়ি হয়ে উঠল, অফুরন্ত কাল। শ্রী রাধিকা যেন কেঁদে বলে গেছেন একে ডেকে, হে পিরিয়ড তুমি পোহাইও না, হে ঘন্টা তুমি বাজিও না। ঘন্টা যখন শেষ অবধি বাজল,
আমি ছুটে গেলুম ফোনের ঘরে। না, ব্রিটিশ হাই কমিশনে আমার পাসপোর্ট জমা পড়েনি। তার পরের 2 দিন ধরে বিশুদ্ধ বকুনি। শুভার্থী আত্মীয় স্বজন বললেন, ছি ছি ছি, জানো না আজকাল স্মাগলিংয়ের জন্য কীরকম পাসপোর্ট চুরি যাচ্ছে, আর তুমি কিনা চোরের হাতে ওটা ধরিয়ে দিয়ে এলে। বন্ধুরা টিটকিরি দিল, তুই তোর যোগ্য কর্মই করেছিস, তোর কাছে এর চেয়ে অন্য আর কি আশা করা যায় বল। টিকিটটাও কাউকে গছিয়ে আসিসনি তো, ভালো করে ভেবে দেখ। কেবল মা বললেন, যে যাই বলুক ও হারাবে না, ঠিক পাবি, তুই বাক্স গুছো। 3 দিনের দিন BOSE এয়ারলাইন্স থেকে ফোন এলো, তাদের এক যাত্রী ওটি ওদের হাতে জমা দিয়ে বিলেত চলে গেছেন। যৎপরনাস্তি ধন্যবাদ দিয়ে পাসপোর্ট ফেরত আনতে গেলুম। সেখানে গিয়েও বকুনি আর বকুনি। প্রত্যেক কর্মচারী এসে কোনো না কোনো অজুহাতে একবার করে আমাকে দেখে যাচ্ছেন। পাসপোর্ট দাত্রী এমন কলির কর্ণকে কেনা দেখতে চায়। সঙ্গে সঙ্গে প্রত্যেকেই একটা করে ফ্রি ফ্রেন্ডলি অ্যাডভাইস দিতে ছাড়ছেন না। এমনকি চা দিতে এসে বেয়ারাটি পর্যন্ত বলে গেল, দিদিমণি আপাঙ্করু পাশো পর অটো কিমিতি ভুলি গলা পরা। চোরের ওপর লোকে যেমন হাতের সুখটা মিটিয়ে নেয়, পাসপোর্ট খুইয়ের ওপর তেমনি জিভের ঝালটা ঝেড়ে নেয় সবাই। অন্তর্নিহিত ভাবখানা, এমন একটা গুড ফর নাথিং জরদগবকে পাসপোর্ট দেওয়াই বা হয় কেন, তারা বিদেশেই বা যায় কেন, জগতে এত শত স্মার্ট লোকেরা যেতে পারছে না যখন, একেই বলে অবিচার। যাক, পাসপোর্ট তো পাওয়া গেল। নেক্সট হারালো আমার দ্বিতীয় পেপারটি। একটু আগেই টাইপিস্ট দিয়ে গেছেন। সারা বাড়ি তোলপাড়, খুঁজতে খুঁজতে আমার ক্লাস 6-এর অঙ্কের খাতা পর্যন্ত বেরিয়ে পড়ল, কিন্তু পেপার বেরুলো না। তখন মা বললেন, রাফ কপিটাই নিয়ে যা, ওখানেই টাইপ করিয়ে নিবি। রওনা হচ্ছি। এমন সময়ে পিকোলো আমার মেয়ে 2 হাতে একটি ছেঁড়া খাম উঁচু করে তুলে দেব না বলতে বলতে ছুটে এলো। স্প্যানের ওই ছেঁড়া খামে ভরেই আমার পেপারটি দিয়ে গেছেন টাইপিস্ট। বাজে কাগজ বলে বুঝতে পেরে বাড়ির কাজের লোকটি ওটাকে পুরনো কাগজের স্তূপে নিক্ষেপ করেছিল। যাক, সেকেন্ড ক্রাইসিস ওভার। এবার দুর্গা দুর্গা বলে রওনা। সারা প্লেনে আকুল চিত্তে জপ করতে করতে চললুম। হে মা সরস্বতী, কনফারেন্সের আগে যেন পেপার দুটো হারিয়ে না যায়। বিদেশে বড্ড বেইজ্জতি হবে মা। 3rd এবং 4th ক্রাইসিস বম্বেতে। বম্বেতে আমার এক বন্ধু পতি সমেত আমার সঙ্গে এয়ারপোর্টে দেখা করতে এলো। তাদের মহা অভিমান, এতদিন পরে দেখা, বম্বেতে কেন একটা দিন হল্ট করে গেলে না। আমারও খুব আফসোস হতে লাগলো, সত্যি কেন যে সময় নিয়ে এলুম না। হাতে একটা দিন, এত ভালোবেসে কেই বা আমাকে ডাকবে। জীবনে তো আন্তরিকতার সুযোগ বেশি আসে না। যে করে হোক পরের বারে বম্বেতে থামতেই হবে। এদিকে প্লেন ছাড়বার সময় হয়ে এলো, তবু কেন যেতে ডাকছে না। খোঁজ করতে গিয়ে শুনি অদ্য যাত্রা নাস্তি, যান্ত্রিক গোলযোগ, কাল ভোর 5টায় আসতে হবে। আমার এ খবর শুনে একটুও দুঃখ হলো না, বরং আনন্দ হলো। যাক, ঈশ্বর আছেন, আমার বন্ধুরা ঠিক যা প্রার্থনা করছিল তাই পূরণ হলো। একগাল হেসে ছুটে এসে ওদের সুখবরটি দিলুম, যাক ভাই, তোমরা ভালোবেসে যা ইচ্ছে করেছিলে তাই হলো। চলো এবার তবে তোমাদের বাড়ি যাই। লাকিলি প্লেনটা খারাপ হয়ে গেছে। খবর শুনেই যেন বন্ধুর মুখে দপ করে লোডশেডিং হয়ে গেল। জিভ থেকে সরস্বতীও বিদায় নিলেন। বিব্রত স্বরে বন্ধুর স্বামী তোতলাতে শুরু করলেন, না মানে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যেতে চাও তো চলো না, তাতে আর কি হয়েছে, তবে ওই আর কি। তার পরের কাহিনী ঠিক কিন্তু ভ্রমণ বইতে যেমনটি লেখা থাকে তেমনটি হলো না। যা হলো তা বলবার নয়, ভুলবারও নয়। পরদিন ভোর 5টায় এয়ারপোর্টে হাজিরা। বাক্স জমা দিয়ে কাস্টমসে ঢুকেছি। দেশ ছাড়বার সময়ে সঙ্গের বিলিতি জিনিসের একটা এক্সপোর্ট ক্লিয়ারেন্স করিয়ে নিয়ে যেতে হয়। আমার হাতে ছিল একটা বিলিতি ঘড়ি। সেটার কাগজ সই করতে করতে ভদ্রলোক বললেন, আপনার হাতের ওই আংটিটার জন্য ক্লিয়ারেন্স নিয়েছেন? আংটি? তাই তো, হাতে একটা আংটি আছে বটে,
কিন্তু ওটা তো বিলিতি নয়, নতুনও নয়, 12 বছর ধরে পড়ে রয়েছি। এখন হঠাৎ আবার ক্লিয়ারেন্স কেন? ভদ্রলোক বললেন, না মশাই, ওটা হিরে, শেষে ফিরে এলে ডিউটি লেগে যেতে পারে। তারপরে তর্জনী তুলে দেখালেন, গয়নার জন্য ওই কাউন্টার। ডিউটি লাগা শব্দটাতে একটা জাদুকরী ভীতি আছে। আমি চটপট ওই কাউন্টারে চলে যাই, কিন্তু সেখানে দুর্ধর্ষ এক কিউ। দেখা গেল কোয়াইটের বাসিন্দাদের বউরা সকলেই সোনায় মোড়া স্বর্ণসীতা। সেই ঠাসা গয়নার মূল্যায়ন চলেছে। অফিসার ভদ্রলোক ঘেমে নিয়ে উন্মত্ত প্রায়। একে একে আমার প্লেনের যাত্রীরা সবাই বেরিয়ে গেলেন। এদিকটা ফাঁকা হয়ে গেল। আংটির দায়ে ও ডিউটির ভয়ে আমি বন্দি। ভদ্রলোক আর তাকান না। অবশেষে মরিয়া হয়ে আমি যখন যারপরনায় কাতর, তিনি তখন নজর দিলেন। কি চাই? এই আংটিটি যদি, নেড়ে চেড়ে উল্টে পাল্টে সার্টিফিকেট লিখে দিলেন। 1400 টাকা। 1400! মুহূর্তেই আমার চলন বলন পাল্টে গেল। 1400 টাকার এক কুচি পাথর আঙুলে থাকলে যেরকমটি শোভা পায়, ঠিক তেমনি পদস্থ চরণে দরজা দিয়ে প্রায় ভেসে বেরোই, যাতে আমাকে যেই দেখবে সেই বুঝবে, হ্যাঁ, এ মেয়ের একটা ব্যাপার আছে বটে। পরে জেনেছি মাত্র 1400 টাকা একটা ভালো হীরের পক্ষে মোটেই কোনো দামই নয়। লাউঞ্জ গড়ের মাঠের মতো ফাঁকা দেখে বুকটা ধড়াস করে উঠল। সহযাত্রীরা কই? হঠাৎ শুনি দৈববাণীতে নিজের নাম ধ্বনিত হচ্ছে। ডক্টর দেবসেনকে এয়ার ইন্ডিয়া ডাকছে। কাউন্টারে গিয়ে টুপি পরা অ্যাংলো ইন্ডিয়ান ছেলেটিকে যেই 1400-র উপযুক্ত ধীর গম্ভীর স্বর মাহাত্মে বলেছি, আমি ডক্টর দেবসেন, অমনি সে লাফিয়ে উঠে আমার কাঁধটা আচমকা খামচে ধরে বিনা সম্ভাষণে হিড় হিড় করে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো গেটের দিকে। এয়ার ইন্ডিয়ার এই অসংযত আক্রমণে আমি ক্রমে হতচকিত তথা হতবাক এবং ক্যারাটে কুংফু কিছুই না জানায় আত্মরক্ষায় অপারগ হয়ে কাতর। এইবারে এক জব্বর গুঁতো মেরে লোকটি আমাকে একটা ছোট সাদা জিপে তুলে দিল এবং নিজেই জিপটা বোঁ বোঁ করে চালিয়ে নিয়ে চলল এয়ারপোর্টের নির্জন মাঠঘাটের মাঝখান দিয়ে। দূর দিগন্তে দাঁড়ানো বোয়িংটার পেটের দরজা বন্ধ। গায়ে সিঁড়ি ঠেস দেওয়া নেই, কেবল সামনে পাইলটের মই ঝুলছে। সেই কন্দর্পকান্তি যমদূত আমাকে হ্যাঁচকাটানে নামিয়ে এনে পৃষ্ঠদেশে বলদের পিঠের চাষা যেমন ঠেলা মারে, তেমনি এক রাম ঠেলা লাগিয়ে ওই মইতে উঠিয়ে দিয়ে গগনভেদী হাঁক পারল, হিয়ার শি ইজ। ওপরে উঠে দেখি জায়গাটা ককপিট। নানা সুইচবোর্ড যন্ত্রপাতির পটভূমিতে সারি বেঁধে 3 জন কর্তা ব্যক্তি সবিনয়ে দণ্ডায়মান, যেন আমাকে গার্ড অফ অনার দিচ্ছেন। দাঁতে দাঁত চেপে রহস্যময় হেসে ক্যাপ্টেন বললেন, ডক্টর দেবসেন, আই প্রিজিউম। এটা তো আফ্রিকার জঙ্গল নয়, আমিও লিভিংস্টোন সাহেব নই। তাই অবাক গদগদ চিত্তে প্রশ্ন করি, হাউ ডিড ইউ নো? একগাল তিক্তমধুর হেসে কো পাইলট উত্তর দেন, বিকজ উই আর নিয়ারলি 2 minutes delayed ফর ইউ ম্যাম, দ্যাটস হাউ। সর্বং সহা ধরিত্রী এতে দ্বিধা হলেন না, বরং আকাশকেই দ্বিখণ্ডিত করে আমাদের জেট প্লেন উড়ে গেল। 2টি পেপারের কল্যাণে 2টি হপ্তা ফ্রি। প্যারিসে প্রথম হপ্তাটি এবং কানাডায় শেষ হপ্তা রাজকীয় যত্নে কাটবে 2টি কনফারেন্সের কর্তৃপক্ষের আতিথ্যে। কিন্তু 2টির মাঝখানে যে 3টি সপ্তাহ ফাঁকা আছে, ফার্স্ট পিরিয়ড আর লাস্ট পিরিয়ডে ক্লাস থাকলে মাঝখানের নিরালম্ব ফ্রি পিরিয়ডগুলোর মতো মহা ঝামেলা সৃষ্টি হয়েছে। এই 3 হপ্তার খরচ চলবে কী উপায়ে? এক বন্ধু ইউনাইটেড নেশনসে সদ্য কাজ পেয়ে মহৎ এবং উদার বোধ করছেন, তিনি একটি চেক লিখে দিলেন। এটি ভাঙিয়ে নিলেই মোটামুটি চলে যাবে। ইংল্যান্ডের বন্ধুদের কাছে আর লস অ্যাঞ্জেলসে ছোট বোনের কাছে গিয়ে ভাগাভাগি করে সময়টা কাটাবো, ওটুকু খরচ ওরাই চালাবে। এদিকে প্যারিসে পৌঁছে শূন্য হাতে ফিরি হেনাথ পথে পথে। সরকারের দেওয়া $8 পথেই শেষ। ওই চেকটি প্যারিসে কিছুতেই ভাঙানো গেল না। ওটি ইউনাইটেড নেশনসের বাড়ির যে ব্যাংকের চেক, কেবলই সেই ব্যাংকেই ভাঙানো যাবে। প্যারিসের বন্ধুবর্গ বললেন, যাও সোজা জেনিভা চলে যাও না,
মাত্র 50 মিনিটের, ভাড়াও বেশি না। সে কি, জেনিভা যায় কি করে? হাতে তো আছে শূন্য মানি ব্যাগ আর দুখানি প্লেন টিকিট, প্যারিস টু লন্ডন আর লন্ডন টু মন্ট্রিয়াল। কেন, প্যারিস লন্ডনটাকেই প্যারিস জেনিভা করে নেবে, তারপর টাকা পেলে জেনিভা লন্ডন টিকিটটা কেটে নেবে। তাই তো, এ তো খুবই সহজ ব্যাপার, যেমন বুদ্ধি তেমনি কাজ। চলো জেনিভা। পরের প্লেনেই 50 মিনিট বাদেই পঞ্চম এবং মোক্ষম ক্রাইসিসটি উৎপন্ন হলো। জেনিভায় সুরেন্দ্র কৃষ্ণারা আছে। ভেবেছি নেমেই একটা ট্যাক্সি ধরে চলে যাব ওদের বাড়ি, কিন্তু বেরুতে গিয়েই মুশকিল বাঁধল। ভিসা, আপনার ভিসা কই? আরে, মনে ছিল না তো। সে কি, ভিসা নেই? তাহলে তো বেরোতে পারবেন না এয়ারপোর্ট থেকে। করে দিন না মসিও, অনুগ্রহপূর্বক 48 ঘন্টার জন্য একটা ট্রানজিট ভিসা। আগে আপনার টিকিট দেখান, এখান থেকে কোথায় যাচ্ছেন? লন্ডন। কিন্তু জেনিভা লন্ডন টিকিট কই? এই দেখুন, এই চেকটা ভাঙাতে এখানে এসেছি, টাকা পেলে তবে তো টিকিট কিনবো, এক্ষুনি টিকিট পাবো কোথায়? ইমিগ্রেশন অফিসারের চোয়াল শক্ত হয়। ট্রানজিট প্যাসেঞ্জার মানে যার হাতে অনওয়ার্ড রিজার্ভেশন আছে, এটা তো টার্মিনাল টিকিট, ভিসা আপনি পেতে পারেন না। টার্মিনাল মানে? এই দেখুন, 1.5 সপ্তাহ পূর্বেই আমার লন্ডন মন্ট্রিয়াল চার্টার্ড ফ্লাইট রিজার্ভেশন হয়েছে। আমি কি থাকতে এসেছি? ওতে হবে না, জেনিভা লন্ডন টিকিট চাই। বলছি তো, টাকা পেয়েই কিনবো কালই। তা হয় না, তুমি বাছা এক্ষুনি প্যারিসে ফিরে যাও, নইলে মুশকিলে পড়বে। বাহ, টাকা কই যে প্যারিসে যাব? টাকা থাকলে তো লন্ডনেই চলে যেতুম। আরে বাবা, জেনিভায় তুমি কেন এসেছো তা কি আমরা জানি না মা শেরি? কেন এসেছি বলুন তো? প্রত্যেক গ্রীষ্মেই তো তুমি এখানে আসো, কলেজের ছুটি হলে রেস্তোরাঁয় ঝিগিরি করে উপরি 2 পয়সা কামাতে। তোমাদের আমরা চিনি না, কিন্তু মাদমোয়াজেল ভিসাটা যে। এবার চোখে জল এসে গেছে। কি, আমি আমি ঝিগিরি করতে এসেছি? মোটেই না। ইনফ্যাক্ট আমি তো সরবনে কলেজ দ্য ফ্রান্সে বক্তৃতা দিতে এসেছিলাম। এ কথা বলার সময় আমার গলা এমনই কাঁদো কাঁদো করুণ হয়ে কেঁপে টেপে গেল যে আমার নিজের কানে এই কথাটা বিশ্বাস হলো না। বক্তৃতা? ইমিগ্রেশন অফিসাররা হো হো করে হেসে ওঠেন। ওরে, বক্তৃতা দিতে এসেছে রে। হা হা, কোথায়? রেস্তোরাঁয়। রেস্তোরাঁয় বক্তৃতা, নাকি চার্চে? চার্চে। আমার গায়ে আগুন ধরে যায়। ইয়ার্কি রাখুন, আমি সত্যিই আপনাদের এই অসভ্য দেশে থাকতে আসিনি। এবার ওদের মুখ একটুখানি গম্ভীর হয়। নাকি, বেশ বেশ, চলুন, রাগারাগি করে কাজ নেই, আজ লকআপেই শুয়ে থাকুন তাহলে। কাল সকালে দেখা যাবে বক্তৃতার কি ব্যবস্থা করা যায়। ইতিমধ্যে পাসপোর্টটা উল্টে পাল্টে একজন পুলিশ দেখে নিয়েছে যে আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করি। সে এসে সবিনয়ে বলল, সরি প্রফেসর, মাফ করুন, ওদের কথায় কিছু মনে করবেন না। ফরেন স্টুডেন্টরা সত্যিই এ সময়ে আসে কি না ছুটিতে কাজ খুঁজতে, তাই ওরা ভেবেছে আপনিও হয়তো ফরেন স্টুডেন্ট। রাতটা অবশ্য লকআপেই থাকতে হবে, কান্ট বি হেল্পড। একটু কষ্ট হলেও আশা করি কালই সব ঠিক হয়ে যাবে। লকআপ মানে? পুলিশ লকআপে? এই জেনিভাতে? কেন, আমার অপরাধটা কি? বিনা ভিসায় আপনি ট্রেসপাস করেছেন সুইজারল্যান্ডে, অ্যান্ড ইউ আর রিফিউজিং টু লিভ দ্য কান্ট্রি। ইল্লিগাল এন্ট্রির জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। বারে মজা, কোথায় এলুম ব্যাংকের টাকা ভাঙাতে, আর আইন ভাঙার দায়ে যাচ্ছি কিনা জেলে? না, এ হতেই পারে না। আমি আমার বন্ধুদের ফোন করতে চাই ইউনাইটেড নেশনসে। করো না। পয়সা নেই, আমরা পয়সা দিতে পারবো না। হঠাৎ মনে পড়ল পুলিশে ধরলে সর্বদাই উকিলকে ফোন করার রাইট থাকে। কৃষ্ণাই তো ব্যারিস্টার। বাহ, আমি লয়ারকে ফোন করব। লয়ারকে? অফিসারদের মধ্যে মুখ চাওয়াচাই হয়। জেনিভাই তোমার লয়ার আছে? আছে বই কি, এই নম্বর, ভেরসোয়া
552619। ডেকে দাও। কৃষ্ণা আহুজা প্যাটেল, বার অ্যাট ল। আমি গম্ভীর হই। গম্ভীর না হলে এরা মানবে না। আমার ফোন পেয়ে প্রথমে কৃষ্ণা বেজায় খুশি, তারপরেই তো মাথায় হাত। আয় ওয়ান্ডারফুল, কোত্থেকে? কতদিন পরে এলে? হ্যাঁ, কী সর্বনাশ, পুলিশ লকআপে? হুড়মুড়িয়ে এসে পড়ল দুজনেই। ইউনাইটেড নেশনসের ডিপ্লোম্যাটিক ছাড়পত্রের জোরে ইমিগ্রেশনের নিষিদ্ধ আঁচলের ভিতরে ঢুকে এসে ওরা আমার সঙ্গে দেখা করল। প্রথমেই মাতৃভাষায় কৃষ্ণা কিছু ধারালো বাছাই করা খাস পাঞ্জাবি গালাগালি ছাড়ল এক নিঃশ্বাসে। আগে থেকে ওদের খবর না দেবার জন্য এবং বিনা ভিসায় ন্যালা খ্যাপার মতন বিদেশে আসার জন্য। অথচ ভ্রমণ কাহিনীতে পড়েছি বন্ধুদের আনন্দে বাক্যহারা হয়ে জড়িয়ে ধরবার কথা এসব ক্ষেত্রে। যদি ওরা এখন জেনিভায় না থাকতো, কি হাল হতো আমার। তারপরে নিজেরা জামিন দাঁড়িয়ে আমাকে 48 ঘন্টার জন্য ছাড়িয়ে নিয়ে গেল অবশ্যই। আমার পাসপোর্টটা কেবল জমা রইল ইমিগ্রেশন পুলিশের থানায়। বাড়িতে নিয়ে গিয়ে আরেক প্রস্থ বকুনি ও প্রচণ্ড আদর যত্ন হলো। ওদের বাড়ির নরম বিছানার গরম আরামে শুয়ে শুয়ে রাত্রে ভাবলুম, আহা, পুলিশ লকআপটা কেমন জানা হলো না। দিব্যি দেশে গিয়ে চাল মারা যেত। পরদিন ইউনাইটেড নেশনসে চেক ভাঙাতে গিয়ে পুনরায় কেলেঙ্কারি। বিদেশে চেক ভাঙাতে হলে সর্বদাই সই প্রমাণ করতে পাসপোর্টের সঙ্গে মেলাতে লাগে। পাসপোর্ট জমা দিয়ে আসার সময় সেটা মনে ছিল না। ব্যাংক ম্যানেজার মশাই যেই শুনলেন আমার পাসপোর্ট পুলিশ হেফাজতে, অমনি তার হাসি মুখের ওপরে একটা বলি কিলবিলে দুশ্চিন্তার মুখোশ চড়ল। তিনি একটা বেল টিপলেন। সঙ্গে সঙ্গে দুজন সিক্রেট পুলিশ মাটি ফুঁড়ে আমার দুপাশে উপস্থিত হলেন সবিনয়ে। কি মুশকিল, আবার পুলিশ? সুরেন্দ্র কই? এরা আমাকে ভেবেছে কি জালিয়াত, জোচ্চোর? ওরে ও কৃষ্ণা! পুলিশের কাছে আরেকবার নিজে জামিন দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমার চেকটা সেদিনই সুরেন্দ্র ভাঙিয়ে দিলে, তবে অতি কষ্টে। আর কোনো পরিচয়পত্র আইডেন্টিফিকেশন আছে কি না জিজ্ঞেস করতেই আমি জোরে জোরে মাথা নাড়ি, না, নেই। সুরেন্দ্র জিজ্ঞেস করে, কেন, তোমার ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নেই? তাই তো, আছে আছে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সই সঙ্গে আছে। ব্যাস, ওতেই হবে, বাঁচা গেল। সুরেন্দ্র হাঁপ ছাড়ে। ওতে ছবিও আছে, সইও আছে। আর পাসপোর্টের ডিটেলস ইমিগ্রেশনে ফোন করলেই চেক করে নিতে পারবেন আপনারা। তাছাড়া আমি এখানে স্থায়ী চাকুরে, আমিও ওকে আইডেন্টিফাই করছি, জামিন হচ্ছি। এই মহিলা খাঁটি, জাল ব্যক্তি নন। নিঃশ্বাস ফেলে তক্ষুনি ছুটলুম জেনিভা লন্ডন টিকিট কিনতে। বাব্বা, কি ফাঁড়া, কি ফাঁড়া! নিরীহ মাস্টার মানুষ বক্তৃতা করতে এসে শেষকালে বিদেশে বিভুঁয়ে থানা, পুলিশ আর জেল হাজত শুরু হলেই হয়েছিল আর কি। এক্ষুনি পালাতে হবে এদেশ ছেড়ে। দুগ্গা দুগ্গা, কি কপালই করেছি। মহামহোপাধ্যায় পণ্ডিতদের মাঝখানে জ্ঞানগর্ভ সন্দর্ভ পেশ করতে এলুম, এসে কিনা কেবলই চুরি, জোচ্চুরি, জাল জালিয়াতের দায়ে ধরা পড়ছি। আমার এই ছিঁচকে টাইপ চেহারাটাই হয়েছে যত পাণ্ডিত্যের পরিপন্থী। আর জীবনে আসছি নে বাবা বিদেশ বিভুঁয়ে বক্তৃতা দিতে, যে যতই ডাকুক। হ্যাঁ, কিন্তু পালাবো বললেই কি পালানো যায়? বজ্রমানিক দিয়ে গাঁথা বিশেষ আমন্ত্রণে বিদেশ যাত্রার বড়মাল্যটি। পরবর্তী বজ্রটি নিপাতিত হলো কানাডার বিমানবন্দর মন্ট্রিয়লে পা দিয়ে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওখানে নেমেই আমার প্লেন বদল করার কথা। যাব সোজা যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে। সেখানে 7 দিন ছোট বোনের কাছে কাটিয়ে আবার মন্ট্রিয়লে আসব সভা টভা করতে। কিন্তু ঘটনা অন্যতর হলো। জেনিভায় পেয়েছি ভিসা না করার কুফল, আর এ যাত্রায় জুটল উল্টো বিপত্তি, সাত তাড়াতাড়ি ভিসা করানোর কুফল। ভিসা পাবা 30 দিনের মধ্যেই ঢুকে পড়তে হয় মার্কিন রাজ্যে। আমার এসে পৌঁছতে পৌঁছতে ঠিক 32 দিন হয়ে গেছে। আর রক্ষে নেই। জগতের সব দেশেই তো এ ব্যাপারে শিব ঠাকুরের আপন দেশ। কি উন্নত, কি অনুন্নত, 21 আইনের অভাব নেই কুত্রাপি। আমেরিকার প্লেনে আমাকে উঠতেই দিল না।
ইমিগ্রেশনে আটকে দিল। হায় ঈশ্বর, আবার ভিসাবিহীন। এখানে তো সুরেন্দ্ররা নেই। ডক্টর দেবসেনের সব স্মার্টনেস মুহূর্তে উপে যায়। এবারে কি লক আপে যেতে হবে তাহলে? আমার বিনীত প্রশ্নে ভয়ানক অবাক হয়ে যান তরুণ ইমিগ্রেশন অফিসার। লক আপে? সে কি কথা, কি জন্যে? ভিসার যে মেয়াদ, মানে ট্রেসপাসিং হয়নি? দূর, ওই মার্কিন ভিসা তো কালই করিয়ে নেবেন, 2 মিনিট লাগবে। খসখস করে একটা ঠিকানা, একটা নাম ও ফোন নম্বর লিখে আমার হাতে দেন। সকালেই চলে যাবেন। আর এখানে ট্রেসপাসিং মানে? কানাডায় তো আপনার ঢুকতে বাধা নেই, বেআইনটা কোথায়? ও তাই তো, এটা তো কানাডা। ঘুরতে ঘুরতে কি মাথা ঠিক আছে ভাই? বোকা হাসি হেসে হাঁপ ছেড়ে অগত্যা রাত্রিবেলা চলে গেলুম সেই একটিমাত্র জানা ঠিকানায়, যেখানে কনফারেন্সের সময় এসে আমাদের থাকার কথা 8 দিন বাদেই। এছাড়া কিচ্ছু মাথায় এলো না। ঠিকানাটা ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের। সুপারিনটেন্ডেন্ট আন্ডারওয়্যার পরে বেরিয়ে এলেন, হাতে আবার 1 টিন কোকা-কোলা। পরিচয় দিতেই দৃশ্যত তার মাথায় যেন বজ্রপাত হলো। সে কি, কম্পারেটিভ লিটারেচার কনফারেন্স? তার তো এখনো 8 দিন দেরি আছে। ম্যাডাম, আপনি কি এখন থেকেই, মানে এমনিতে এটা তো ছেলেদের হোস্টেল, তাই। হাই, এই কি কানাডার বিশিষ্ট অতিথিকে বরণ করার উপযুক্ত বাক্য? যার মানে যাই হোক, অবস্থাটা বুঝিয়ে বলতে ঠাঁই পাওয়া গেল, কিন্তু বিশিষ্ট ভ্রমণকারী পর্যায়ের কার্যক্রম অনুযায়ী নয়। আমার তো সন্দেহ আশ্রয়টা মিলেছিল সহায়হীনা নারী পর্যায়ের কার্যক্রমে। নারী মুক্তি আন্দোলন তখনও এতটা চালু হয়নি, তাই হলে কি হতো বলা যায় না। খুকুকে ট্রাঙ্কল করে খবর দিতেই 1 চোট বকুনি খেলুম। দিদি ভাই, তোমার আক্কেলটা কবে হবে? অতদিন আগে থেকে ভিসা করিয়ে রাখে কেউ? কি করে যে এত দূর এসে পৌঁছলে? তাও তো খুকু কিছুই জানে না। পাসপোর্টের কথাটা, পেপারের কথাটা, বম্বের পাইলটদের কথাটা, জেনিভা এয়ারপোর্টের পুলিশ, ব্যাংকের সিক্রেট পুলিশ, কোনো কথাই তো খুকুকে বলিনি। পরদিন সেই হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছেলেটারই সহায়তায় ভিসা টিসা সব হয়ে গেল। সন্ধেবেলা লস অ্যাঞ্জেলসের দিকে রওনা দিলুম। আমি নামতেই খুকু আর রুঙ্কু দৌড়ে এলো। বাব্বা রে, 24 ঘন্টা লেট! কই তোমার বাক্স প্যাটরা কই? তাই তো, আমার সুটকেস? ওটা তো কালই চলে এসেছে, প্লেন থেকে প্লেনে সোজাসুজি, বিনা ভিসাতেই। ব্যাগেজ অফিসে খোঁজ নিয়ে দেখি বাক্স আসেনি। সে কি, এলো না কেন? ব্যাগেজ সুন্দরী বললেন, রাত ঢের হলো, আজ বাড়ি যান, কাল এসে জেনে যাবেন বরং কেন আসেনি। বাহ, আজ বাড়ি যান মানে? কাপড় বদলাতে হবে না? কি পরে শোবো? দাঁত মাজবো কি দিয়ে? কোথায় গেল আমার সুটকেস? সেজন্যে এই ওভারনাইট কম্পেনসেশন নিয়ে যান না, $10। কাল খবর নেবেন কি হলো বাক্সের। কি কইলেন? কত কইলেন? রুঙ্কু হঠাৎ বাঙাল ভাষায় তীব্র ঝাপটে ওঠে। ব্যস্ত হয়ে মার্কিনী মেম বলে, বেশ তো, 10-এ না পোষালে 25ই নিন, ওটাই ম্যাক্সিমাম। বলে একটা ছাপা কাগজ টেবিলের এপাশে ঠেলে দিলেন। তাতে লেখা আছে, ওভারনাইট কম্পেনসেশন হিসেবে যাত্রীর পাওনা 1 সেট রাত্রিবাস, 1 সেট অন্তর্বাস, 2টো বড় ও ছোট তোয়ালে, একটা শার্ট, 1 সেট দাড়ি কামানোর সরঞ্জাম, চিরুনি, চুলের বুরুশ, মাজন, দাঁতের বুরুশ, সাবান, পাউডার, একটা রুমাল, একটি টাই, 1 জোড়া মোজা, যাত্রীর উক্ত বাবদে মোট $25 পর্যন্ত প্রাপ্য। খুকু সবিস্ময়ে প্রশ্ন করে, তালিকাটি কি পায়োনিয়ারদের জন্য তৈরি হয়েছিল যখন প্রথম রেলটেল বসছিল? তার মানে সুন্দরীর ভুরু জট পাকিয়ে যায়। মানে এই যুগে ওই তালিকা তো ওই টাকাতে ঠিক। ব্যাগেজ ক্লার্ক হেসে ফেলে বলেন, আমরাও নিরুপায়, নিয়মই। রাত্রিবাস আর মাজন বুরুষটা তো কিনতে পারবেন, নিয়ে নিন টাকাটা, কোম্পানি যখন দিচ্ছে। অগত্যা বাক্সের বদলে $25 নিয়েই ঘরে যায়। পরদিন
ক্লোথস ক্রাইসিস। খুকু বা রুঙ্কুর কোনো জামাটামাই আমার হয় না, কি পরি। কিংকর্তব্য বিমূঢ় আমাকে নিয়ে ওরা মুশকিলে পড়ে যায়। আমার ভারী দক্ষিণী সিল্ক লস অ্যাঞ্জেলসের ওই ভ্যাপসা বিদঘুটে গরমে পড়ে থাকা অসম্ভব। স্ট্রোক হয়ে যাবে। আমার কাছে টাকা কড়িও যৎসামান্য। খুকু রিঙ্কু দুজনেই ছাত্রী, দুজনের অবস্থায় টেনে টুনে। খুকু বললে, কুছ পরোয়া নেই, চলো $5 স্টোরসে। সেটা স্যালভেশন আর্মির দোকান, ওদের সব ভিক্ষালব্ধ জিনিসপত্র ওখানে সস্তায় বিক্রি হয়। ছে আনা যা নেবে তো ছে আনা, অর্থাৎ $5 একটা ধোলাই ঝোলাই শার্ট আর একটা ঢলঢলে বিপুল কোমরওয়ালা লিভাইস ব্লু জিন্স কেনা হলো। কিন্তু বেল্ট, সেও 5। না বাবা, বেল্টে কাজ নেই। এই যাগ্গে খুকু, ঘরে পাড়টারও নেই রে। কি যে বলো দিদি, এখানে পাড় থাকবে কি করে? সুতি কাপড় কেউ পরে? পাড় না থাকে দড়ি টড়ি একটা জোগাড় করে নেব এখন। বলতে না বলতে দেখি ফুটপাতে কেউ একটা কাগজের প্যাকিং খুলে ফেলে দিয়েছে। তার পাশেই একটি চমৎকার মোটাসোটা নাইলনের লাকলাইন দড়ি। বাবা, ভগবানের কি সুব্যবস্থা! এই তো পেয়েছি, চিৎকার করে উঠলেন ডক্টর দেবসেন, আর্কিমিডিসের মতো মহল্লাসে। তারপরেই ফুটপাতে ডাইভ দিয়ে পড়ে আবর্জনার পাশ থেকে ছোঁ মেরে দড়িটা তুলে নিলেন। তারপর থেকে পোশাক নিয়ে ভাবতে হলো না বাকি 6 দিন। কোমরে দড়ি থাকলে পাছে জেল পালানো কয়েদি ভাবে, তাই শার্টটা কেবল ওপরে ঝুলিয়ে রাখা হলো। সুটকেস উদ্ধারই লস অ্যাঞ্জেলেসে আমার প্রধান প্রোগ্রাম হয়ে দাঁড়ালো। হয়তো আরও ট্যুরিস্ট স্পট ছিল শহরটিতে, আমি কেবল দেখলাম এয়ারপোর্টের ব্যাগেজ অফিসটাই। তারা অবশ্য আমার একঘেয়ে জীবনে বৈচিত্র্য আনতে যথাসাধ্য চেষ্টা করলো, বহু বিচিত্র বাক্স সমাচার সাপ্লাই দিয়ে। প্রথম দিন লজ্জিত মুখে বলল, অত্যন্ত দুঃখিত, খবরটা এখনো পাইনি। দ্বিতীয় দিন কড়া মেজাজে বলল, তোমার ব্যাগ তো লন্ডনই ছাড়েনি এখনো, আমরা দেব কোত্থেকে? তৃতীয় দিন পিঠ চাপড়ে বলল, ব্যাগ মন্ট্রিয়লে এসে পৌঁছেছে, আর তোমার ভাবনা নেই, এইবারে এসে পড়বে। চতুর্থ দিনে সান্ত্বনা দিয়ে বলল, একদিন ডিলেইড হয়ে গিয়েছে, আনঅ্যাকম্পেনিড তো ওরকম হয়ে যায়, কালকেই আসবে, ডোন্ট ইউ ওয়ারি। পঞ্চম দিনে সকালেই একটা ফোন এলো। ডক্টর দেবসেন? ভদ্র বিনীত কবষ্ণ পুংকণ্ঠ। এয়ারপোর্ট থেকে বলছি, আপনার ওই সুটকেসটার খবর পেলেন কিছু? আপনারা পেয়েছেন? হ্যাঁ, ধন্যবাদ, আজই আসবে মন্ট্রিয়ল। মন্ট্রিয়ল থেকে? ও আচ্ছা, একটা কথা ছিল, ওটা যে মন্ট্রিয়লেই আছে, আপনি এই খবরটা পেলেন কোথায়? কেন, কাল আপনারাই তো বললেন। আমরা মানে আমি? না না, আমি নিশ্চয়ই বলিনি, আমাকেই তো আপনি এইমাত্র বললেন। আমার কাছে খবর তো অন্য রকম ছিল। সে কি, অন্য খবরটা আবার কীরকম? আপনার বাক্স ভুল করে টরন্টোতে নেমে গেছে। সুটকেস আবার ভুল করে নেমে যাবে কি? সুটকেসের কি ভুল করার ক্ষমতা আছে? ভুল তো কেবল মানুষই করে, শেক্সপিয়ার বলেছেন। দেখুন ডক্টর, শেক্সপিয়ার অনেক পুরনো লোক, উনি যাই বলুন কান দেবেন না। এখনকার দিনকালে সব পাল্টে গেছে। উনি এয়ারলাইন্সের ব্যাপার কিছুই জানতেন না। সুটকেসের এরকম ভুলভ্রান্তি হামেশাই হয়ে থাকে। এই সেদিনই একটা সুটকেস, তার জাপান থেকে ব্রাজিল যাবার কথা, টোকিও টুরিও চলে এলো নর্থ আমেরিকা লস অ্যাঞ্জেলেস। এরকম ভুল খুবই স্বাভাবিক। তা সুটকেস নিতে কি আমাকে টরন্টো যেতে হবে? ছি ছি, সে কি কথা, আমরা তো আপনাদের সেবাতেই সদা সর্বদা। যাত্রীদের ঝামেলা বাঁধানো আমাদের পলিসি বিরুদ্ধ। আপনার বাক্স এসে যাবে, কাল পরশু নাগাদ একটা ফোন করে দেখবেন। কালই আমি মন্ট্রিয়ল ফিরে যাচ্ছি। আমার পরশু থেকে কনফারেন্স শুরু। পরনে একটা ভদ্রস্থ পোশাক নেই আমার, আপনাদের যাত্রী সেবার ফলে। কেন, এখন কি পরে রয়েছেন? 10 টাকা দামের 2খানা স্যালভেশন আর্মির ভিক্ষে পাওয়া শার্ট প্যান্ট।
এটা পড়ে আন্তর্জাতিক সভায় পেপার দেওয়া যায় কি? সে তো বটেই, নিশ্চয়ই না। ছি ছি, কী কাণ্ড! কিনে ফেলুন। আপনারা তার টাকা দিলেন কই? আমাদের হাতে ফরেন এক্সচেঞ্জই নেই। ছি ছি, অতি বাজে সরকার তো আপনাদের। কিপ্টে, অবিমিশ্রকারী, দেশবাসীর কথা চিন্তা করে না। অকারণে আমাদের সরকারকে গাল দিয়ে নিজের অকর্মণ্যতা ঢাকবার চেষ্টা করবেন না, বুঝলেন? অকর্মণ্যতা? দেখুন, আমরা সদা সর্বদাই যাত্রীদের সেবায় নিযুক্ত। নতুবা আপনাকে ফোন করছি কেন? বলুন, এই ফোনটা কে করেছে, আপনি না আমি? তা তো বটেই। সুটকেসটা কে হারিয়েছে, আমি না আপনি? উল্টোপাল্টা খবরগুলোই বা কে সাপ্লাই দিচ্ছে, আমি না? দেখুন, লেট বি ফ্রেন্ডস। রাগারাগি বড়ই অস্বাস্থ্যকর। আপনিই তো বললেন, শেক্সপিয়ার বলেছেন, ভুল মানুষ মাত্রই করে। আমরাও তো মানুষ, তাই না? কবষ্ণ কণ্ঠটি প্রগাঢ় রকম মানুষই হয়ে উঠছে দেখে আমি তাড়াতাড়ি বলি, ঠিক আছে, যাবার আগে কাল একবার খোঁজ করব নিশ্চয়ই, নইলে বাক্সটা আসবা মাত্রই মন্ট্রিয়লে পাঠিয়ে দেবেন। সেই ইনস্ট্রাকশনই লিখে রাখুন। কালই আপনার হাতে বাক্স তুলে দেবার মহৎ সৌভাগ্য হবে আমাদের। কথা দিচ্ছি আমি আপনাকে, দেখে নেবেন আপনি। পরদিন সারা সকাল ধরে এয়ারপোর্ট তোলপাড় করে ফেলে অনেক খুঁজে পেতে নানা অফিসে ঠক্কর খেতে খেতে শেষে ধুধু তেপান্তরের মধ্যস্থিত এক ব্যারাক ঘরের গুমোট মালগুদোমে পৌঁছই। আপনারা কেউ ফোন করেছিলেন আমাকে? উত্তর না দিয়ে কর্মরত তিন মূর্তি চোখ তুলে কেবল আমাদের আপাদমস্তক নীরবে পর্যবেক্ষণ করেন। সেই নিরীক্ষার নিচে আমার শার্টের তলা থেকে লাকলাইন দড়িটা বাইরে ঝুলছে বুঝতে পেরে চট করে আমি ওটা কোমরে গুঁজে নিই। এসবে আবার ইমপ্রেশন খারাপ হয়ে যায় কি না? যথাসাধ্য গম্ভীরভাবে তাই এবারে উচ্চারণ করি, আমি ডক্টর দেবসেন। সুখী হলাম। তা কি করতে পারি আমরা আপনার জন্যে? নিরাসক্ত উত্তর আসে। আমার সুটকেসটা কি কালকে টরেন্টো থেকে এসেছে? তিন মূর্তি একসঙ্গে মাথা নেড়ে জানালেন, সুটকেস? কোনো সুটকেস আসেনি। সত্যিই ঘর ভর্তি দেখা যাচ্ছে কেবল প্যাকিং বাক্স। হঠাৎ তর্জনী উঠিয়ে রুঙ্কু চেঁচিয়ে ওঠে, দিদিভাই, ওটা নয় তো? দেখি ঘরের এক কোণে বড় বড় প্যাকিং বাক্সের মাঝখানে চেরি বেষ্টিত সীতার মতো ধুলি মলিন, অযত্ন লাঞ্ছিত, স্বজনবিহীন একটি নীলাভ নাইলনের সুটকেস অসহায় পড়ে আছে। ওই তো আমার সুটকেস। সিকি মুহূর্তেই প্যাকিং বাক্সগুলির ওপর এক লম্ফে উঠে পড়ে পড়ি মরি করে সেগুলি মারিয়ে দুদ্দার দৌড়ে পদভরে ধরণীকম্পিত করে আকুলভাবে আপন বাক্সের বুকে সশব্দে ঝাঁপিয়ে পড়েন ডক্টর শ্রীমতী দেবসেন। ভাবখানা, অনেক সাধায়ে অনেক কাঁদায়ে দরস মিলালি মোরে বধূ আর না ছাড়িব তোরে। তার মুখে হারামানিক পাওয়ার দিব্য বিভা, সর্ব অঙ্গে দুর্গম গিরিকান্তার মরুলঙ্ঘনের বিমল জ্যোতি, আর গুদাম ঘরে প্রবল ধুলো উঠতে থাকে তার আকস্মিক দাপাদাপির ফলে। প্রস্তরীভূত তিন মূর্তির একজন স্তব্ধতা থেকে কষ্টে সৃষ্টে নিজেদের উদ্ধার করে বলেন, কি আশ্চর্য, আপনি তো বললেন টরেন্টো থেকে আপনার সুটকেস গতকাল আসার কথা। ওটা তো গত এক সপ্তাহ ধরেই এখানে মন্ট্রিয়ল থেকে এসে অবধি আনক্লেইমড পড়ে রয়েছে। শুনেও মনে আরাম হলো। আহ, যেন মাতৃভূমিতে আছি। এই নাকি মার্কিন এফিসিয়েন্সি, যা প্রবাদে পরিণত। এ তো ঠিক আমার দেশের মতোই। মালের টিকিট নম্বর ভাঙাচোরা, তোল তোবড়ানো সব লক্ষণ মিলে গেল। এবার কাস্টমস চেকিং হবে। বিপুল হাত ব্যাগটা হাতড়ে কোথাও চাবি মিলল না। হাত ব্যাগটা মেঝেই উপুর করে ঢেলে ফেলি। দেশ বিদেশের খুচরো পয়সা, গলা পচা লজেঞ্জুস, প্লেনে চুরি করা খুদের সাবান, অ্যানাসিন বড়ি, হাঁপানির বড়ি, ধুলো ধুলো এলাচ সুপুরি, লিপস্টিক, চুলের কাঁটা চতুর্দিকে ছড়িয়ে যায়। চাবির চিহ্ন নেই। খুকু রিঙ্কুর চাবিগুলো সব একে একে ট্রাই করি, লাগে না। এবার কাস্টমসের তিন মূর্তি আসরে নামলেন, প্রথমে একগুচ্ছ পরচাবি নিয়ে। কিন্তু এই শক্তপোক্ত ব্রিটিশ গা চাবি
মার্কিন পরচাবির কোনোটাতেই সুটকেস খুলল না। তারপর ওরা একটা চুলের ক্লিপ চাইলেন এবং পটাং। তারপর শাল লাদে শাড়ি ব্লাউজ শালের মধ্যে হুমড়ি খেয়ে পড়েন কর্তব্যপরায়ণ 3 সাহেব। এক সময়ে কোণ থেকে কি যেন বেরিয়ে পড়ল। দুটো ছোট প্যাকেট শাড়ির ভাঁজে ছিল। সঙ্গে সঙ্গে ঘরের আবহাওয়া পাল্টে যায়। হলদে সেলোফোনে মোড়া দুটো 4x3x2 ইঞ্চি প্যাকেট, ভেতরে ঘন কালচে ব্রাউন বস্তু, বেশ ভারী। ঘরে যেন এইমাত্র কারো মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। ছুঁচ পড়লেও শব্দ হয়। ব্যাপারটা কি? বান্ডিল যিনি বের করলেন তিনি ঝড়ের আগের আকাশ, নিবাত নিষ্কম্প। মোটা সঙ্গীকে নির্বাক ইশারা। মোটা সঙ্গী এগিয়ে এসে প্যাকেট নিরীক্ষণ করেন। তিনি প্রবলতর গাম্ভীর্যে নিটোল হয়ে কালো সঙ্গীকে ইশারা করলেন। কালো সঙ্গী এসে এক নজরে জিনিসটি লক্ষ্য করেই নিশ্চিত, দ্যাটস ইট। ভয়াবহ নৈশব্দ। হাত ঘড়ির টিক টিক শব্দ যেন মাইক্রোফোনে বাজছে। আমাদের দিকে তাকালেন 3 জন বিচারক। নেত্রপাতে মৃত্যুদণ্ড। আস্তে আস্তে কথা বলেন বড় কর্তা। এইবার বুঝে গেছি সুটকেস কেন আনঅ্যাকম্পানিড আসে, কেন আনক্লেইমড হয়ে মাল ট্রেন গুদমে পড়ে থাকে, কেন চাবি থাকে না কাছে, কেন এমন আলু থালু ভাব। মন্ট্রিয়ল না বলে টরেন্টো বলা হয় কেন, 7 দিন আগে না বলে বলা কেন হয় কাল। এইবার সব বুঝে গেছি। ভালো কথা, কিন্তু আমি তো বুঝিনি। এ আবার কীরকম কথাবার্তা? এবারে মোটা কর্তা প্রশ্ন শুরু করলেন। একেই বোধ করি জেরা বলে। এটা কার মাল? আমার। পাসপোর্ট কই? এই যে। নিয়ে খুব ভালো করে দেখেন 3 জনে উল্টে পাল্টে। তারপর বুক পকেটে রাখেন একজন। কেন রে বাবা, এ বস্তু দুটো তোমার? নিশ্চয়ই। দেখি। সবগুলোই হাতিয়ে নিয়ে পকেটে পুরে ফেলেন মোটা কর্তা। বড় কর্তা তর্জনী নির্দেশে প্যাকেট দুটি দেখান। সুইটস। 3 জনের চোখাচোখি হয়। কালো কর্তা বলেন, ওদের খবর দিই? মোটা কর্তা বলেন, নিশ্চয়ই। বড় কর্তা বলেন, শিট। মোটা বলেন, শিওর, শিট। কালো বলেন, ইয়া, সিট। আশ্চর্য অসভ্য তো, 3-3টে মেয়ের সামনে অকারণে মুখ খারাপ করা। কি শিট শিট করছে? আমার কথাটা বিশ্বাস হলো না? বুলশিট, গুল। বিশেষ আমন্ত্রণে এসেছি বাবু পরের দেশে, সেধে সেধে নয়। তার মানে কি পদে পদে এমনি অপমান? রাগে ঝনঝন করে বলি, অফকোর্স নট। সব সত্যি কথা, ওটা মিষ্টান্ন। আবার চোখোচোখি। স্বর্গীয় মোলায়েম হাস্য 3টি মুখেই বিছিয়ে যায় নিঃশব্দে। তাতে হাড়ের মধ্যে হিম হিম ভাব হয়। সিনেমায় ভিলেনরা যেভাবে হাসে আর কি। আমার রাগ বেড়ে যায়। নাও বন্ধ করো আমার বাক্স, ঢের হয়েছে, আমার প্লেনের সময় হয়ে যাচ্ছে। এখন তো যাওয়া যাবে না, আগে অন্য ডিপার্টমেন্টের লোকেরা আসুক, তোমাদের দেখাশুনো তারাই করবে। বাক্স টাক্স আজ ছাড়ছি না, পাসপোর্টও রইল। এমন সময়ে খুকু হঠাৎ যেন স্বপ্নোত্থিত হয়ে চেঁচিয়ে ওঠে, নো নো নো, গুড গ্রেসাস, ইটস নট শিট, ইটস নট সিট, ইটস ইটস ও দিদি, আমসত্ত্বের ইংরেজিটা শিগগির। ওরা এগুলোকে গাঁজা টাঁজা চরস টরস ভেবেছে। সিট হলো মারিহুয়ানার স্ল্যাং। এই বোকাগুলো ভেবেছে তুমি বুঝি। হই হই করে হেসে উঠছি আমরা 3 জনে। ও হরি, তাই বল, এই জন্যে এত সিট সিটুলি। 3 জনের এই জন্যে ওই গোমরা আনন আর চোয়াড়ে বচন। হায় রে, এই তোমাদের কাস্টমসের ট্রেনিং। এও ছিল বিশিষ্ট অতিথির কপালে। ঝিগিরির দায় থেকে শুরু করে শেষটায় গাঁজা চুরির দায়েও পড়লুম। হাই নার্কোটিক্স স্মাগলিং। ইদ্রিস সসম্ভ্রম গূঢ়কর্ম কি আমাদিগের ন্যায় অগ্রপশ্চাৎ অবিবেচনাকারী ভেতো মাস্টারের ক্ষুদ্র বক্ষের পাটায় সম্ভবে?
তোরা কি লোকও চিনিস নে বাছারা? গাঁজা না হয় নাই চিনলি, ওসব জিনিস যে একটুখানি পুড়িয়ে ছাই করে নাকে শুকে দেখতে হয় সেও জানিস নে? গন্ধেই তো টের পাবি কি বস্তু। ওদের ইনএফিসিয়েন্সিতে মুগ্ধ দয়ার্দ্র বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে বলি, দিস ইজ নট ইয়োর স্টাফ, প্লিজ রিল্যাক্স, জাস্ট স্মেল ইট। একটি প্যাকেট ওদের হাতে তুলে দিই। কালো কর্তা শোকেন, ভুরু কুচকে যেন ধাঁধায় পড়ে যান। বলেন, স্মেলস ফ্রুটি। মোটা কর্তা শোকেন, গম্ভীর হয়ে বলেন, পারফিউমড। বড় কর্তা শোকেন, বজ্র গম্ভীরে বলেন, ইয়া পারফিউমড। আমি রাগ করে প্যাকেটটা কেড়ে নিই। দূর ছাই, পারফিউমড হবে কেন? ম্যাঙ্গো, ইটস রিয়াল ম্যাঙ্গো, ম্যাঙ্গো ক্যান্ডি। বলতে বলতে পাতলা কাগজ ছিঁড়ে এক পরত আমসত্ত্ব তুলে নিই এবং কামড় বসাই। লুক, ইটস এভিডেন্টলি এডিবল। আমসত্ত্বের সুরভিতে বিচলিত বোধ করে, ছি দিদি, কীরকম স্বার্থপরতা হচ্ছে ওটা। বলতে বলতে খুকু আমার মুখ থেকে চট করে বাকিটা আমসত্ত্ব কেড়ে নেয় এবং অ্যান্ড ইন ফ্যাক্ট ইটস মোস্ট ডিলিশিয়াস বলে চোখ বুজে মুখে পুরে ফেলে। রিঙ্কুটা ঠান্ডা মানুষ, ও অন্য প্যাকেটটা তুলে নিয়ে নিশ্চিন্ত হয়ে খুলে একটি পরত বের করে ধীরে সুস্থে চষে, তারপর আরেকটিও বের করে। মোটা কর্তাকে বলে, উড ইউ লাইক সাম? মোটা তাকায় বড়োর দিকে, বড় তাকায় কালোর দিকে। কিঞ্চিত দ্বিধার পরে কালো কর্তা মনে বল পায়, হাত বাড়িয়ে আমসত্ত্ব নেয়, থ্যাঙ্কস বলতেও ভোলে না। তারপর কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের সল্ট টেস্টিংয়ের মতো সন্তর্পণে একটুখানি জিভে ঠেকায়। প্রতীক্ষায় ঘরের বাতাস এত অধৈর্য যেন নিঃশ্বাস ফেললেও টং করে শব্দ হবে। তারপরেই দৃশ্যপটের ঐন্দ্রজালিক পরিবর্তন। মুখে শৈশবের স্বর্গীয় হাসি, চোখে প্রথম প্রেমের উজ্জ্বলতা, সর্ব অবয়বে টেনশন মুক্তির তরল আরাম নিয়ে গুদম ফাটিয়ে হেসে ওঠেন কালো কর্তা। সঙ্গে সঙ্গেই বাকি দুজনে হাত বাড়িয়ে খাবলে খুবলে এক এক টুকরো আমসত্ত্ব খামচে ছিঁড়ে নেন এবং মুখে পুরে ফেলেন। প্রথম প্যাকেটটা ওদের মোক্ষম থাবার মধ্যে চলে যায়, অন্যটা আমি চট করে ব্যাগে ভরে ফেলি। কোণে ঠেলে নিয়ে গেলে খরগোশেও কামড়ে দেয়, তাই রিঙ্কু হঠাৎ, খুকুরে হ্যাংলা ব্যাটারা, আমাদের আমসত্ত্ব যে রাখলে না, বলতে বলতে সাহেবের থাবা থেকে এক ঝটকায় অন্য প্যাকেটটা ছিনিয়ে নেয়। তক্ষুনি খুকু বলে ওঠে, দেখুন, আপনাদের মহামান্য নার্কোটিক্স স্কোয়াডকে কিন্তু আমাদের এই অমূল্য ম্যাঙ্গো ক্যান্ডি খাওয়াতে পারবো না। পাসপোর্ট টাসপোর্টগুলো এবার বরং দিয়ে দিন, দিদির ট্রেনের সময় হয়ে এসেছে। সলজ্জভাবে আমসত্ত্ব চাটতে চাটতে ওদিকে তিন কর্তা আড়ে আড়ে তাকান, ঠারে ঠারে হাসেন। বিনয়ে দু ভাঁজ হয়ে পড়ে বড় কর্তা বলেন, উই আর রিয়েলি সরি, ইট ওয়াজ আ জেনুইন মিস্টেক। ঝাঁকুনির চোটে আমার হাত প্রায় গুঁড়িয়ে যায়। এইবারে টের পেলেন তো হরিদাস পালেদের বিদেশ যাত্রা কেমন ধরনের হয়? প্রাণের আরাম, আত্মার শান্তি। ভার্জিনিয়ার ফরেস্ট রেঞ্জার রয় স্যালিভান ছবার বজ্রাহত হয়েও বহাল তবিয়তে বেঁচে থেকে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন বলে পড়েছি। আর এই বিশিষ্ট অতিথিবৃন্দ বিদেশে যেতে গিয়ে শতবার বজ্রাহত হয়েও বহাল তবিয়তে স্বদেশে প্রত্যাবর্তন করলেন এবং তারপরেই বড়মাল্য ও করতালির অমর কাহিনীটি লেখা হয়ে যায়। এই যেমন ডক্টর দেবসেনেরটা এইমাত্র পড়লেন। যাত্রায় যত দুর্যোগই আসুক না কেন, এমনকি ভ্রমণটাও যদি ফসকে যায়, আপনার কপালে কাহিনীটি তাই বলে ফসকাবে না। হ্যাঁ, সেটি পাবেন। কিন্তু যে যাই বলুন, দুর্ঘটনায় বাস্তবের কাছে কল্পনা দাঁড়াতে পারে না। এখানে বর্ণিত প্রত্যেকটি ঘটনা অক্ষরে অক্ষরে সত্য। প্রতি ক্ষেত্রেই বহু সাক্ষী বর্তমান আছেন, যদিও তারা না থাকলেই বেশি ভালো হতো। ডক্টর নবনীতা দেবসেনের লেখা ডক্টর দেবসেনের বিদেশ যাত্রা গল্পটির পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।